আজকের পাঠ দ্বাদশ শ্রেণীর পাঠ্য আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। জার্মান কবি বেরটোল্ট ব্রেখটের বিখ্যাত কবিতা কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস বাংলায় অনুবাদ করেছেন স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ। এই কবিতাতে কবি ঐতিহাসিক তথ্যের বিরুদ্ধে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ঐতিহাসিক তথ্য হলো সেই তথ্য যা ইতিহাস বইয়ে থাকে, অপরদিকে ঐতিহাসিক সত্য হলো তথ্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব ঘটনা। আসলে প্রচলিত ইতিহাস বইয়ে সাধারণ মানুষের কথা স্থান পায় না। ঐতিহাসিকরা রাজা রাজারার আলোচনা নিয়েই ব্যস্ত থাকেন, অথচ সভ্যতার আদিম যুগ থেকে এই সাধারণ মানুষেরাই সভ্যতার চালিকা শক্তি। আলোচ্য কবিতায় কবি এইসব সাধারণ মানুষের মহিমাকে তুলে ধরতে চেয়েছেন, আর ইতিহাসের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কবি কয়েকটি প্রাচীন স্থাপত্য এবং কয়েকটি ঐতিহাসিক যুদ্ধের উল্লেখ করেছেন। সব ক্ষেত্রেই কবি একটি করে প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছেন। এই সব প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের না বলা কথাগুলো। এরপর মূল কবিতায় আসা যাক। কবি প্রথমেই জানতে চেয়েছেন কে বানিয়েছিল থিবস। থিবস হলো একটি প্রাচীন মিশরীয় শহর যা ভূমধ্য সাগরের 800 কিলোমিটার দক্ষিণে এবং নীল নদের পূর্ব দিকে অবস্থিত। প্রাচীন মিশরীয়দের কাছে এই শহর ওয়াসেট নামে পরিচিত ছিল। এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় আধুনিক মিশরের শহর লাক্সারে। যাই হোক, থিবসকে বানিয়েছিল এর উত্তরে কবি নিজেই বলেছেন বইয়ে লেখে রাজার নাম। তারপরেই কবি একটি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছেন, রাজারা কি পাথর ঘাড়ে করে নিয়ে আসতো? অর্থাৎ প্রচলিত ইতিহাস বই থেকে আমরা জানতে পারি যে রাজারা বিলাসবহুল জীবনযাপন করত, কিন্তু নবনির্মাণের জন্য আগে তো কাঁধে করে পাথর বয়ে আনতে হবে, তারপর হবে নির্মাণ কার্য। রাজারা নিশ্চয় এত পরিশ্রম করতেন না। তার মানে সাধারণ খেটে খাওয়া মানুষেরাই তৈরি করেছিল থিবস, কিন্তু ইতিহাস বই তাদের স্বীকৃতি দেয়নি, শুধু রাজার নাম তুলে ধরেছে। এরপর কবি ব্যাবিলন সভ্যতার কথা বলেছেন। আর ব্যাবিলন এতবার কুড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? ইতিহাসের উল্লেখযোগ্য সভ্যতাগুলির মধ্যে একটি হলো ব্যাবিলন। সেখানকার ঝুলন্ত উদ্যান বিশ্বের 7ম আশ্চর্যের তালিকায় স্থান পেয়েছিল। এই সভ্যতা অনেক উত্থান পতনের সাক্ষী ছিল, কিন্তু ব্যাবিলনের সঙ্গে কয়েকজন রাজার নামই জড়িয়ে আছে। কবি জিজ্ঞেস করেছেন কে আবার গড়ে তুলল এতবার? এর উত্তর ইতিহাস বইয়ে নেই। ঐতিহাসিকেরা সুচতুরভাবে শ্রমিকদের অবদানের কথা বাদ দিয়েছেন। এরপর কবি সোনা ঝকঝকে লিমা নগরীর কথা বলেছেন। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? পেরুর রাজধানী লিমা একসময় সমৃদ্ধ নগরী ছিল, কিন্তু এই লিমা যারা বানিয়েছিল তারা কোনো প্রাসাদে থাকতো না। তাদের স্থান ছিল স্যাঁতসেঁতে বস্তিতে। অর্থাৎ শুধু ইতিহাস বইয়ে নয়, ইতিহাসের বাস্তব জমিনেও বঞ্চিত ছিল শ্রমজীবী মানুষেরা। এরপর কবি চীনের প্রাচীরের কথা উল্লেখ করেছেন। বিদেশি আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে চীনের প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইতিহাস বই থেকে আমরা জানতে পারি যে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতকে এবং নির্মাণ কার্য শেষ হয়েছিল সপ্তদশ শতকে মিং শাসকদের আমলে। কিন্তু কবি প্রশ্ন করেছেন চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? অর্থাৎ কবি কিন্তু কোনো রাজাকে চীনের প্রাচীর নির্মাণের কৃতিত্ব দেননি, তিনি কৃতিত্ব দিয়েছেন রাজমিস্ত্রিদের। এরপর কবি গৌরবময় রোমান সাম্রাজ্যের কথা উল্লেখ করেছেন। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। সঙ্গে সঙ্গে কবির প্রশ্ন, বানালো কে? কাদের জয় করলো সিজার?
রোমান সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার আর রোম যেন সমার্থক প্রায়, কিন্তু সেই সাম্রাজ্য কে বা কারা গড়ে তুলেছিল তাদের নাম ইতিহাসে নেই। কবি জানতে চেয়েছেন কাদের জয় করল সিজার, অর্থাৎ রোমের সাধারণ প্রজাদের কথাও নেই ইতিহাসে। এরপর কবি বিখ্যাত বাইজেন্টিয়াম সভ্যতার কথা তুলে ধরেছেন। কবি বলেছেন, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? প্রশ্নটির সঙ্গে একটা বিদ্রুপ মিশে আছে, কারণ আমরা সকলেই জানি যারা প্রাসাদ নির্মাণ করে তারা চিরকাল কুড়ে ঘরেই দিন কাটায়। এরপর কবি আটলান্টিসের কথা উল্লেখ করেছেন। আটলান্টিস নামের কোনো রাষ্ট্র বাস্তবে ছিল কি না এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তবে গ্রিক প্রবাদে এবং গ্রিক দার্শনিক প্লুটোর স্টেট নামক গ্রন্থে আটলান্টিস নামক একটি দ্বীপ রাষ্ট্রের উল্লেখ ছিল। আটলান্টিস নাকি ব্যবসা বাণিজ্যে, বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত ছিল, কিন্তু তাদের এই সমৃদ্ধির পিছনে কৃতদাসদের অবদান সব থেকে বেশি ছিল। কবি সেই কথাই বলেছেন। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। এরপর কবি প্রবাদ প্রতিম গ্রিক বীর আলেকজান্ডারের কথা তুলে ধরেছেন। ম্যাসিডনের শাসক আলেকজান্ডার বিশ্বজয় করতে বেরিয়েছিলেন। তার যাত্রাপথে যতগুলি দেশ পেয়েছিলেন সব দেশ জয় করে একসময় তিনি ভারতে এসে পৌঁছান এবং রাজা পুরুকে হারিয়ে তিনি ভারত জয় করেছিলেন। কবি বলছেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। তারপরেই কবির প্রশ্ন, একলাই নাকি? যত বড়ই যোদ্ধা হোক, কোনো রাজাই একা যুদ্ধ করত না, বরং বলা যায় রাজার সৈন্যরাই যুদ্ধ করত। কিন্তু ইতিহাস বইয়ে দেখি যে যুদ্ধ জয়ের কৃতিত্ব কেবল রাজাকেই দেওয়া হয়। তাই ভারত জয়ের কৃতিত্ব একা আলেকজান্ডারের নয়, তার সৈন্যরাও এই কৃতিত্বের দাবিদার। এরপর আসছে ফরাসি জাতির প্রসঙ্গ। ফরাসি জাতির অপর নাম গল। কবি বলেছেন, গলদের নিপাত করেছিল সিজার। এরপরই কবি প্রশ্ন তুলেছেন, নিদেন একটা রাঁধুনি তো ছিল। সৈন্যরা যেমন যুদ্ধ করে, তেমনি তাদের সেবা করার জন্য সেনাবাহিনীতে থাকে বিভিন্ন পেশার মানুষ। যেমন ক্ষৌরকর্ম করার জন্য নাপিত থাকে, রান্না করার জন্য রাঁধুনি থাকে। ইতিহাস বলে সিজার গলদের নিপাত করেছিল, কিন্তু সেই ইতিহাসের নেপথ্যে যাদের অবদান ছিল সেই সব সাধারণ মানুষদের কথা কেউ বলে না। এরপর কবি স্পেনের ইতিহাসের উপর আলোকপাত করেছেন। স্পেনের রাজা ফিলিপের বিশাল নৌবহর স্প্যানিশ আর্মাডার কথা ইতিহাস প্রসিদ্ধ। 1588 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে স্প্যানিশ আর্মাডার শোচনীয় পরাজয় ঘটে। এই ঘটনার ইঙ্গিত করে কবি বলেছেন, বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। সঙ্গে সঙ্গে কবির প্রশ্ন, আর কেউ কাঁদেনি? অর্থাৎ যুদ্ধে পরাজিত হলে কেবল রাজাই কাঁদতেন না, রাজার সৈন্য এবং তাদের পরিবারের লোকজনও কাঁদত। কবি আরও একটি যুদ্ধের উল্লেখ করেছেন, সেটি হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। কবি বলেছেন, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। তারপরেই প্রশ্ন করেছেন, কে জিতেছিল? একলা সে? যুদ্ধ জয়ের কৃতিত্ব একা রাজার নয়, বরং সৈনিকেরাই যুদ্ধ জেতায়। কিন্তু প্রচলিত ইতিহাস কেবল রাজার নামই লেখে। কোনো যুদ্ধে জয়লাভ করলে বিশেষ ভোজের আয়োজন করা হতো। কবি বলেছেন, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? আসলে প্রজাদের টাকাতেই ভোজের আয়োজন করা হতো এবং রান্নাও করত প্রজারা, কিন্তু জয়োৎসবের ভোজ আয়োজনকারী হিসাবে কেবলমাত্র রাজাদেরই নাম উল্লেখ থাকত। প্রচলিত ইতিহাসে তো শুধু রাজা এবং তার সিংহাসনের কাহিনী। রাজাকে পরাস্ত করে সিংহাসনে আরোহণ করত নতুন রাজা। ইতিহাসে রাজারাই মহামানব। এই প্রসঙ্গে কবি প্রশ্ন করেছেন, 10 বছরে এক একজন মহামানব। খরচ মেটাতো কে? অর্থাৎ প্রজাদের দেওয়া রাজস্বতেই রাজার রাজকোষ পূর্ণ হতো। প্রজারাই রাজাকে মহামানব করে তুলত, অথচ ইতিহাসে প্রজারাই বঞ্চিত। কবিতার শেষে খানিকটা বিস্ময়ের সুরে কবি বলেন, কত সব খবর, কত সব প্রশ্ন। অর্থাৎ ইতিহাস বইয়ে এরকম অনেক তথ্য আছে যেগুলি
কোনোটি প্রশ্নের ঊর্ধ্বে নয়। ঐতিহাসিকরা রাজার যুদ্ধ বর্ণনা করতে গিয়ে সাধারণ মানুষের প্রতি কেবল বঞ্চনাই করে গেছেন। অপরদিকে পৃথিবীর যত সব বিখ্যাত স্থাপত্য আছে তাদের পিছনে যে সমস্ত সাধারণ মানুষের অবদান রয়েছে তাদের কথা কোনো বইয়ে লেখা নেই। কেবলমাত্র পৃষ্ঠপোষক হিসাবে রাজার নামই উল্লেখ করা আছে। সেই জন্যই কিছুটা আশ্চর্যের সুরে কবি বলেছেন, কত সব খবর, কত সব প্রশ্ন। সবশেষে বলি, আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। বড় প্রশ্ন এবং এমসিকিউ টেস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। ধন্যবাদ।